প্রায় সন্ধ্যাতেই আমাদের ঘরে আসতেন স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার লেস্ট্রেড। সেদিন সন্ধ্যাতেও খবরের কাগজ আর আবহাওয়া সম্বন্ধে আলাপ আলোচনা করার পর চুপচাপ বসেছিল লেস্ট্রেড। আনমোনা ও চিন্তামগ্ন মুখে সিগারেট টানছিল অনেকক্ষণ ধরে। তীক্ষ্ণ চোখে সেদিকে তাকিয়ে হোমস জিজ্ঞেস করল, জবর খবর আছে মনে হচ্ছে। লেস্ট্রেড বলল, ধরেছেন ঠিকই মিস্টার হোমস, বাস্তবিকই বড় চিন্তায় পড়েছি। আমার মনে হয় এটা আমাদের আওতায় না এসে ডক্টর ওয়াটসনের ইখতিয়ারেই আসা উচিত। অসুখ বিসুখ নাকি? শুধলাম আমি। উন্মত্ততাই বলতে পারেন, তাও আশ্চর্য রকমের খ্যাপামো। আপনি কি মনে করেন আজও আমাদের সমাজে প্রথম নেপোলিয়নের উপর তীব্র ঘৃণা নিয়ে লোক বেঁচে আছে এবং তার যা প্রতিমূর্তি পাচ্ছে তাই ভেঙে চুরমার করে ফেলছে? হেলান দিয়ে বসল হোমস, বলল, এসব নিয়ে আমার মাথা ঘামানোর সময় নেই। যা বলেছেন, আমার মতো তাই। এ নিয়ে আমিও মোটেই মাথা ঘামাতাম না যদি না লোকটা পরের মূর্তি চুরি করে ভাঙা শুরু করত। চুরি চামারি শুরু হতেই পুলিশের টনক নড়েছে, মানে নড়াতে বাধ্য করেছে। চুরি চামারি? আবার সিধে হয়ে বসল হোমস। বেশ ইন্টারেস্টিং লাগছে তো। তাহলে সব খুলেই বলো লেস্ট্রেড। নোটবুক বার করে স্মৃতিকে ঝালিয়ে নিলে লেস্ট্রেড, তারপর বলল, প্রথম ঘটনাটা ঘটে আজ থেকে ঠিক 4 দিন আগে মর্স হাডসনের দোকানে। দোকানটা কেনিংটন রোডে। মূর্তি আর ছবি ছাড়া অন্য কিছু বিক্রি হয় না সেখানে। সেদিন সামান্যক্ষণের জন্য সামনের দরজা ছেড়ে ভেতর দিকে গেছিল কাউন্টারের কর্মচারী। হঠাৎ দমাস শব্দ শুনে ছুটে এসে দেখে নেপোলিয়নের একটা মূর্তি চুরমার হয়ে পড়ে রয়েছে মেঝের ওপর। কাউন্টারের ওপর আরো অনেকগুলো মূর্তির সাথে এই মূর্তিটাও সাজানো ছিল। সময় নষ্ট না করে তৎক্ষণাৎ রাস্তায় বেরিয়ে পড়ল সে, কিন্তু সন্দেহজনক কাউকে দেখতে পেল না। কয়েকজন অবশ্য বললে যে একটা লোককে তীর বেগে দোকানের ভেতর থেকে বেরিয়ে উধাও হয়ে যেতে দেখেছে তারা। সে লোকটাকে যে কি করে চিনে বার করা যাবে সেরকম নিশানা তারা দিতে পারল না। সবাই ভাবলে নিশ্চয়ই এরকম বদমাইশি তো হামেশাই হচ্ছে এই শহরে। কাজেই এই সামান্য বিষয় নিয়ে আর মাথা না ঘামিয়ে বিটের কনস্টেবলকে জানানো হলো খবরটা। তাদের কর্তব্য শেষ হলো ওইখানেই, কেননা মাত্র কয়েক শিলিং দামের সস্তা একটা প্লাস্টারের ছাঁচ ভাঙা ছেলে মানুষই ছাড়ার কিছুই না। কাজেই এ নিয়ে আর জোরালো তদন্তের প্রয়োজন কেউ মনে করেনি। দ্বিতীয় ঘটনাটা কিন্তু আরো আশ্চর্য রকমের এবং এত সহজে উড়িয়ে দেওয়ার মতো নয়। কাল রাতের ব্যাপার। কেনিংটন রোডে মর্স হাডসনের দোকানের শখানেক গজের মধ্যে ডক্টর বার্নিকাট থাকেন। ডক্টর বার্নিকাট নেপোলিয়নের দারুণ ভক্ত এবং 24 ঘন্টা তার প্রশংসায় পঞ্চমুখ। বাড়িতেও তিনি সংগ্রহ করে রেখেছেন রাশি রাশি বই, ছবি আর দুষ্প্রাপ্য জিনিস। বলা বাহুল্য সবই সম্রাট নেপোলিয়ন সংক্রান্ত। কিছুদিন আগে মড হাডসনের দোকান থেকে তিনি 2টি প্লাস্টারের ছাঁচ কেনেন। একই ছাঁচ থেকে তৈরি 2টি মূর্তিতে শিল্পী নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিল নেপোলিয়নের বিখ্যাত আবক্ষ রূপটুকু। ভাস্কর একজন ফরাসি, নাম ডিভাইন। ডক্টর বার্নিকাট একটি মূর্তিকে রেখেছিলেন তার কেনিংটন রোডের হলঘরে, আরেকটি লোয়ার বিক্সটনের সার্জারিতে ম্যান্টেল পিসের ওপর। আজ সকালে নিচের হলঘরে নেমে এসে রীতিমতন অবাক হয়ে গেলেন ডক্টর বার্নিকাট। দেখলেন অদ্ভুত এক চোর গতরাতে তার অনধিকার প্রবেশের চিহ্ন রেখে গেছে হলঘরে। অদ্ভুত এই কারণে যে রাশি রাশি মূর্তির মধ্যে থেকে চোর শুধু বেছে নিয়েছে নেপোলিয়নের মূর্তিটাই, এবং তাও বাগানের দেওয়ালে দারুণ আক্রোশে আছড়ে ভেঙে রেণু রেণু করে রেখে গেছে। সবকটা টুকরোই পাওয়া গেছে দেওয়ালের নিচে। বেশ অভিনবত্ব আছে দেখছি। আমি জানতাম খুশি হবেন আপনি, কিন্তু এখনো শেষ হয়নি আমার কাহিনী। সেদিন দুপুর 12টায় সার্জারিতে আসার পর চক্ষু স্থির হয়ে গেল ডক্টর বার্নিকাটের। দেখলেন সেখানেও চোর ঢুকেছিল গত রাত্রে, জানলা খোলা, আর ঘরময় ছত্রাকার হয়ে পড়ে তার অতি প্রিয় নেপোলিয়নের অগুন্তি ভাঙা টুকরো। এক্ষেত্রে অবশ্য ম্যান্টেল পিসের ওপরই আছড়ে গুঁড়ো করা হয়েছে মূর্তিটাকে।
কিন্তু কোনো ক্ষেত্রেই এমন কোনো সূত্র পড়ে নেই যাকে নিয়ে এই পাগলি বলুন, বদমাইশি বলুন, লোকটার কোনো হদিশ খুঁজে বের করতে পারি। এখন বলুন মিস্টার হোমস, কি করা উচিত আমার? বাস্তবে কি লেস্ট্রেড, সব ঘটনাই শুধু অদ্ভুত নয়, কিম্ভূত। যাই হোক, আমার একটা জিজ্ঞাসা আছে। মর্স হাডসনের দোকানে যে মূর্তিটা গুঁড়ো হয়েছে আর ডক্টর বার্টিকেনের যে মূর্তি দুটো চুরমার হয়েছে, সবগুলোই কি একই ছাঁচে তৈরি? হ্যাঁ। তাহলে তো তোমার থিওরিটা নাকচ হয়ে যাচ্ছে। তোমার ধারণা নেপোলিয়নের ওপরে তীব্র বিদ্বেষ নিয়ে কেউ সমানে মূর্তি ভেঙে চলেছে। এ ধারণা ভুল এই কারণে যে এই শহরে শক্তিমান সম্রাট নেপোলিয়নের শত শত মূর্তির মধ্যে এই আধখ্যাপা কালো পাহাড়ের পক্ষে একই ছাঁচে তৈরি 3টি মূর্তি পরপর ভেঙে ফেলা অসম্ভব নয়। এরকম ধরনের কাকতালীয় কল্পনাও একটু বাড়াবাড়ি হয়ে যায়। আপনার মতো আমিও ভেবেছিলাম মিস্টার হোমস, কিন্তু ভাববার আরেকটা দিকও আছে। লন্ডনের ওই অঞ্চলে আবক্ষ মূর্তি কেনাবেচা করে শুধু একজনই, এবং মর্স হাডসন। আর শুধু এই 3টে মূর্তি বেশ কয়েক বছর ধরে পড়েছিল তার দোকানে। সুতরাং আপনার কথা মতো শহরে শত শত মূর্তি থাকলেও শুধু এই 3টে মূর্তিই ছিল এই অঞ্চলে। কাজেই কোনো স্থানীয় অতি উৎসাহীর পক্ষে ওই 3টে দিয়ে কাজ শুরু করা অসম্ভব নয়। আপনি কি বলেন? আমি বললাম, মনোম্যানিয়াক বা বাতিগ্রস্ত মানুষ যে কত কি করতে পারে তার কোনো শেষ নেই। এই মানসিক অবস্থাকে আধুনিক ফরাসি মনোবিজ্ঞানীরা আইডি ফিক্সি নাম দিয়েছেন। মাথা নাড়তে নাড়তে হোমস বললে, মাই ডিয়ার ওয়াটসন, তা হতে পারে না। এই কারণেই যে আইডি ফিক্সতে আচ্ছন্ন হয়ে গেলেও কোনো বাতিগ্রস্তের পক্ষেই মূর্তিগুলোর ঠিকানা খুঁজে বের করা সম্ভব নয়। বেশ, তবে তাই যদি হয় তবে তোমার বক্তব্যটা শুনি। আমার কোনো বক্তব্য নেই। আমি শুধু দেখছি যে ভদ্রলোকের খাপছাড়া কার্যকলাপের মধ্যেও বিশেষ একটা পদ্ধতি আছে। যেমন ধরো না, কেন ডক্টর বার্নিকটের হল ঘরে সেখানে সামান্য শব্দ হলেই বাড়ির লোক জেগে উঠতে পারে, কাজেই মূর্তিটাকে না ভেঙে নিয়ে যাওয়া হয়েছে বাগানে। সেখানে দেওয়ালের ওপর আছাড় মারা সত্ত্বেও কারো ঘুম ভাঙেনি। আবার সার্জারিতেও যেখানে এত সাবধান না হলেও চলবে, সেখানে মূর্তিটাকে তুলে নিয়ে আছাড় মারা হয়েছে যেখানে সেটা ছিল সেই মেন্টাল পিসের ওপরেই। সেই কারণেই 3টে মূর্তি ভাঙার গল্প শুনে আমি হাসাহাসি করতে চাই না। এই আশ্চর্য ঘটনাগুলোর পর নতুন কিছু যদি আবার ঘটে আমাকে জানাতে ভুলো না লেস্ট্রেড, আমি তাতে সত্যিই খুব খুশি হব। পরের দিন সকালে তখন আমি শোবার ঘরে সাজগোজ করছি, এমন সময় দরজায় টোকা দিয়ে ঘরে ঢুকলো হোমস। হাতে তার একটা টেলিগ্রামটা সেই পড়ে শোনালো, এখনই চলে আসুন 131 পিট স্ট্রিট, ক্যানসিংটন, লেস্ট্রেড। আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম পিট স্ট্রিটে। লন্ডনের একটি অতি চঞ্চল জীবনধারার ঠিক পাশেই যেন একটা স্থির জলাশয়, ছোট্ট অথচ শান্ত। 131 নম্বর বাড়িটাকে পেলাম এক সারি বাড়ির মাঝখানে। সারির প্রতিটি বাড়ি সাদাসিধে গঠনের, সুন্দর না হলেও সৌম্য। গাড়ির মধ্যে থেকেই দেখলাম বাড়ির সামনে রেলিংয়ে সারি দিয়ে দাঁড়িয়ে গেছে ছোটোখাটো একটা উৎসুক জনতা। লেস্ট্রেড খুব গম্ভীর মুখে আমাদের এগিয়ে নিতে এলো। ওর পিছু পিছু বসবার ঘরে এসে দেখলাম ঘরের এ মোড় থেকে ও মোড় পর্যন্ত অত্যন্ত উত্তেজিতভাবে পায়চারি করছেন এক প্রৌঢ়, পরনে ফ্লানেলের ড্রেসিং গাউন। শুনলাম ইনি সেন্ট্রাল প্রেস সিন্ডিকেটের মিস্টার হ্যারিস হার্কার, এবাড়ির মালিক, সাংবাদিক। লেস্ট্রেড বলল, আবার নেপোলিয়নের মূর্তি মিস্টার হোমস। গতরাত্রে আপনার খুব আগ্রহ দেখেছিলাম এই ব্যাপারে, তাই ভাবলাম আপনাকে একবার খবর দিই। কেসটা তাচ্ছিল্য করার মতো নয়, খুবই গুরুতর হয়ে দাঁড়িয়েছে। খুন। মিস্টার হার্কার, এদের সমস্ত ব্যাপারটা খুলে বলবেন কি? কিছুই বাদ দেবেন না। রীতিমতন তাজ্জব বনে গেছি মশাই। মাস 4 আগে নেপোলিয়নের একটা অব্যাক্ষ মূর্তি কিনেছিলাম এই ঘরে রাখবো বলে। যত গন্ডগোল মনে হচ্ছে ওই মূর্তিকে ঘিরেই। স্টেশন থেকে 2 পা গেলেই হার্ডিং ব্রাদার্সের দোকান।
মূর্তিটা তাদের দোকান থেকে কিনেছিলাম। আমার সাংবাদিকতার বেশিরভাগ কাজই সারতে হয় রাত্রে। লিখতে লিখতে রাত 2-3 তো হামেশাই বাজে। কাল রাতেও হয়েছে তাই। উপরতলায় পেছনের দিকে আমার ঘরে এক টানা লিখে চলেছি। রাত তখন প্রায় 3টে। হঠাৎ মনে হলো নিচের তলায় সিঁড়িতে কিসের যেন শব্দ হচ্ছে। কান খাড়া করে বসে রইলুম কিছুক্ষণ, কিন্তু কিছুই আর শুনতে পেলাম না। শব্দটা যে বাইরের সে বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। ঠিক তার মিনিট 5 পরেই আচমকা এক ভয়াবহ আর্তনাদ ভেসে এলো কানে। মিস্টার হোমস, অনেক রকম চিৎকার সারা জীবনে শুনেছি, কিন্তু এরকম রক্তহিম করা শব্দ আর শুনি। কিন্তু যতদিন বেঁচে থাকবো এ চিৎকার আমি ভুলবো না। মিনিট খানেকের কি 2-1 পরে পাথরের মতন বসেছিলাম। তারপরে চুল্লি খোঁচাবার লোহার ডান্ডাটা নিয়ে গেলাম নিচে। ঘরে ঢুকে দেখলাম জানলা 2 হাট করে খোলা, এবং বড় মুহূর্তেই বুঝলাম ম্যান্টেল পিসের উপর থেকে উধাও হয়েছে নেপোলিয়ানের মূর্তিটা। কিন্তু কিছুতেই আমি বুঝিয়ে উঠছি না এরকম একটা জিনিস চুরি করে কি লাভ। সামান্য একটা প্লাস্টারের ছাঁচ, কতই বার তার দাম। আপনি তো দেখতেই পাচ্ছেন মিস্টার হোমস, লম্বা একটা লাফ মেরে জানলা থেকে সামনের দরজার ধাপেতে পৌঁছানো এমন কিছু কঠিন নয়। চোর মহাপ্রভু নিশ্চয়ই সেই পথেই উধাও হয়েছেন মনে করে তৎক্ষণাৎ ঘুরে গিয়ে খুলে ফেললাম সামনের দরজা। অন্ধকারের মাঝে পা বাড়িয়ে হোঁচট খেলাম একটা মৃতদেহের উপর। চৌকাঠের ঠিক সামনেই পড়েছিল লাশটা। দৌড়ে গিয়ে আলো এনে দেখলুম শুধু রক্ত আর রক্ত। রক্তের পুকুরের মধ্যে যেন সাঁতার কাটছে লোকটা। গলাটা ধারালো অস্ত্রের কোপে হাঁ হয়ে রয়েছে। চিৎ করে পড়েছিল দেহটা, হাঁটু দুটো গুটোনো, মুখটা বিভৎসভাবে হাঁ করা। স্বপ্নের মধ্যেও সে দৃশ্যকে আমি ভুলতে পারবো না। আমার কাছে এই পুলিশ হুইসেল ছিল, কিন্তু বাজানোর পরেই বোধ হয় অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কেননা এর পর কি হয়েছে আর মনে নেই। চোখ খুলে দেখলাম হল ঘরে আমার উপর ঝুঁকে পড়ে দাঁড়িয়ে রয়েছেন একজন পুলিশের লোক। হোমস জিজ্ঞেস করে, তাহলে খুন হলো কে? জবাব দেয় লেস্ট্রেড, চেনার কোনো উপায় নেই। মর্গে গেলেই লাশটা দেখতে পাবেন। কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আমরা 1 ইঞ্চিও এগোতে পারিনি। লোকটা বেশ লম্বা, রোদে পোড়া তামাটে গায়ের রং, রীতিমতন শক্তিমান। বয়স 30-এর ওদিকে নয়। জামা কাপড় সস্তা দামের, অথচ তাকে দেখলে শ্রমিক বলে মনে হয় না। পাশেই থই থই রক্তের মাঝে শিঙের হাতলোলা একটা ছুরি পড়েছিল। এই ছুরি দিয়েই কাজ সারা হয়েছে কিনা, অথবা তা মৃত লোকটার কিনা, তাও আমরা জানি না। জামা কাপড়ের কোনো নাম পাইনি। পকেটে একটা আপেল, কিছু সরু দড়ি, 1 সিলিং দামের লন্ডনের একটা ম্যাপ আর একটা ফটোগ্রাফ ছাড়া কিছুই ছিল না। এই দেখুন সেই ছবিটা যে একটা ছোট্ট ক্যামেরা থেকে নেওয়া স্ন্যাপশট, তা দেখলেই বোঝা যায়। লোকটার চেহারা চোখা চোখা, বানরের মতন চনমনে, মোটা মোটা ভ্রু আর অনেকটা বেবুনের চোয়ালের মতন মুখের তলার অংশ খানিকটা ঠেলে বেরিয়ে এসেছে। সতর্ক চোখে ছবিটা দেখে জিজ্ঞেস করে হোমস, মূর্তিটা কি হলো? আপনি আসার ঠিক আগেই খবর পেলাম। ক্যাম্পটন হাউস রোডে একটা খালি বাড়ির সামনের বাগানে পাওয়া গেছে মূর্তিটাকে। আস্ত অবশ্য নয়, টুকরো টুকরো অবস্থায়। ওই দিকেই যাচ্ছি এখন। আসবেন নাকি? সেই কথা আর বলতে, তার আগে চট করে একবার চোখ বুলিয়ে নি। কার্পেট আর জানলা পরীক্ষা করে বলে হোমস,
লোকটার বেশ লম্বা লম্বা ঠ্যাং আছে, আর না হয় বেশ করিতকর্মা পুরুষ সে। এতখানি জায়গা টপকে জানলার কিনারায় পৌঁছে জানলা খোলাটা কম বাহাদুরি নয়, ফিরে আসা বরং অনেক সোজা। মিস্টার হার্কার আমাদের সাথে আসছেন নাকি? গেলে আপনার মূর্তির চরম পরিণতিটা দেখতে পেতেন। লেকবার টেবিলে শুকনো মুখে বসেছিলেন মিস্টার হার্কার। বললেন, না মশাই, যা হয় একটা কিছু খাড়া করবার চেষ্টা করতে হবে এখন। সব কটা ইভিনিং পেপারের প্রথম সংস্করণই যে আদ্যপান্ত খবরটা বেরিয়ে গেছে এতক্ষণে, সে বিষয়ে আর সন্দেহ নেই। ভীষণ দেরি করে ফেলেছি। দোরগোড়ায় দারুণ খুন, আর আমি কিনা। ঘর থেকে বেরোতে বেরোতে শুনলাম ফুলস্কেপ কাগজের ওপর জার্নালিস্টের কলম আর্তনাদ করে ছুটে চলেছে। চূর্ণ বিচূর্ণ মূর্তিটাকে পাওয়া গেছে মাত্র কয়েকশো গজ দূরে। মহাপরাক্রমশালী সম্রাটের এমন শোচনীয় পরিণতি দেখলাম এই প্রথম। আততায়ীর অন্তরে তার প্রতি নিদারুণ ঘৃণা যে কতটা, তা রেণু রেণু অংশগুলো দেখলে খানিকটা বুঝতে পারা যায়। ঘরের এদিকে ওদিকে ছড়িয়েছিল শতধা চূর্ণ টুকরোগুলো। হোমস কয়েকটা পরীক্ষা করল। তার নিবিষ্ট চোখ আর হাবভাব দেখে বুঝলাম শেষ পর্যন্ত একটা সূত্রের সন্ধান পেয়েছে সে। তুই কাজ ঝাঁকিয়ে হোমস বললে, তুড়ি মেরে কি আর কুয়াশা কাটানো যায়? এখন অনেক অনেক পথ মারিয়ে যেতে হবে। তবু কি জানো, দু একটা ঘটনার মধ্যে কিছু কিছু ইশারা পাচ্ছি। আমাদের উচিত এখন এই নিয়েই কাজ শুরু করা। তুচ্ছ মূর্তি দখল করাই মানুষের প্রাণের চেয়ে বেশি মূল্যবান মনে করে আমাদের এই অজ্ঞাত ক্রিমিনাল ভদ্রলোকটি। এই হলো গিয়ে প্রথম পয়েন্ট। তারপরে সবচেয়ে আশ্চর্য ব্যাপার, যে মূর্তি চুরমার করাই যদি লোকটার মুখ্য উদ্দেশ্য হতো, তাহলে প্রতিবারেই দেখা যাচ্ছে মূর্তিটাকে হাতে পেয়েও সে তক্ষুনি বাড়ির বাইরে গিয়ে ভাঙছে না। আর এক সাঙ্গাতের চোখে পড়ে যাওয়ায় নিশ্চয়ই ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল সে। তাছাড়া ধস্তাধস্তিও তো কম হয়নি। তা খুবই সম্ভব, তা খুবই সম্ভব। তবুও আর একটা জিনিসের দিকে তোমার দৃষ্টি আকর্ষণ করছি। মূর্তিটা চুরমার করা হয়েছে এইখানে, এই বাগানের মধ্যে। আচ্ছা, ওই বাড়িটার অবস্থাটা লক্ষ্য করেছ? চারপাশে দেখে নিল লেস্ট্রেড। বাড়িটা খালি দেখেই সে বুঝেছিল বাগানে মূর্তি আছড়ালে কারোর ছুটে আসার সম্ভাবনা নেই। ভালো কথা, কিন্তু মূর্তিটা চুরি করে এই বাগানে আসার পথেই তো আর একটা বাগান পড়ছে। তার পক্ষে সেইটাতেই ঢোকা উচিত ছিল, নয় কি? বিশেষ করে চোরাই মাল হতে কারো সাথে মুখোমুখি হয়ে যাওয়ার সম্ভাবনা যখন রয়েছে। আমি হার মানলাম, বলল লেস্ট্রেড। মাথার উপর রাস্তার বাতিটার দিকে আঙুল তুলে দেখালো হোমস। সে যা করতে চেয়েছিল তা সে এখানে দেখতে পাবে বলেই এসেছিল। ওদিককার বাগানে সে সম্ভাবনা ছিল না, এই হলো কারণ। লাফিয়ে ওঠে গোয়েন্দা প্রবর। ভাই জোভ, ঠিকই তো, এখন আমার মনে পড়ছে সব। মিস্টার বার্নিকটের মূর্তিটাও তার লাল আলো থেকে বেশি দূরে ভাঙা হয়নি। মিস্টার হোমস, তা নয় হলো, কিন্তু এই নিয়ে আমরা করব কি? মনে রাখবে, নোট করে রাখবে, ঘটনাচক্রে কাজে লেগে যেতে পারে। যাই হোক, এখন তুমিই বলো কিভাবে এগোতে চাও তুমি। আমার মৃত লোকটাকে শনাক্ত করলেই অনেকটা কাজ এগিয়ে যাবে। আসল কাজ তো এইটাই। খুব কঠিন অবশ্য নয়। লোকটার ঠিকুচি জানা গেলেই আর তার সাঙ্গপাঙ্গদের হদিশ পাওয়া গেলেই গতরাতে পিট স্ট্রিটে সে কি করতে গেছিল এবং মিস্টার হোরেস হার্কারের বাড়িতে কার সাথে দেখা হওয়া মাত্র অক্কা পেয়েছে তাও জানা যাবে। আপনি কি মনে করেন? নিঃসন্দেহে তাই। তবে কি জানো, আমার কার্যপদ্ধতি ঠিক তোমার মতো হবে না। কি করতে চান তবে? তা বললে তুমি আবার নিজের মতো খেয়াল খুশি মতন কাজ করতে পারবে না। আমি বলি কি, আমরা যে যার নিজের নিজের পদ্ধতিতে কাজ করে যাই। আমি থাকি আমার লাইনে, তুমি থাকো তোমার লাইনে। পরে আমরা একসাথে বসে পরস্পরের সাহায্য করতে পারবো। বেশ, তাই হোক। পিট স্ট্রিট যদি যাও, এখন মিস্টার হোরেস হার্কারের সাথে তোমার দেখা হতে পারে। তাকে বলো আমার মন স্থির হয়ে গেছে। গত রাত্রে তার বাড়িতে যে অত্যন্ত বিপজ্জনক প্রকৃতির একটা খুনে পাগল নেপোলিয়ান বিদ্বেষে আচ্ছন্ন হয়ে খুন খারাপি করে গেছে, সে বিষয়ে আমি নিশ্চিত। এই খবরটা জানলে তার অনেকটা সুবিধা হবে। বড় বড় চোখে তাকিয়ে রইল লেস্ট্রেড। আপনি কি সত্যি সত্যি তাই বিশ্বাস করেন নাকি? মুচকি হাসল হোমস।
করি না, বেশ হয়তো করি না, কিন্তু এই খবর শুনলে মিস্টার হরিস হারকার তো খুশি হবেনই, সেন্ট্রাল প্রেস সিন্ডিকেটের গ্রাহকরাও হবেন। লেস্ট্রেড আজ সন্ধ্যে 6টায় বেকার স্ট্রিট, আমার সাথে তুমি দেখা করলে খুশি হব। ততক্ষণ পর্যন্ত মৃতের পকেটে পাওয়া এই ফটোগ্রাফটা রইল আমার কাছে। হাঁটতে হাঁটতে আমি আর শার্লক হোমস চলে এলাম হাই স্ট্রিটে হার্ডিং ব্রাদার্সের দোকানের সামনে। মূর্তিটা কেনা হয়েছিল এখান থেকেই। একজন ছোকরা কর্মচারী ছিল দোকানে। হোমসের প্রশ্ন শুনে বলল যে সে নিজেই নতুন এসেছে দোকানে। মিস্টার হার্ডিং বিকেলের আগে আসেন না, কাজেই কোনো খবর দেওয়া সম্ভব নয় তার পক্ষে। শুনে হোমসের মুখে ফুটে উঠল যুগপৎ হতাশা আর বিরক্তি। কিছুক্ষণ পরে অবশ্য বলল, সবকিছু যে আমাদের অনুকূলে হবে এরকম আশা করাই উচিত নয়। কি বলো ওয়াটসন? মিস্টার হার্ডিং ফিরে এলে পর বিকেলেই আসতে হবে আমাদের। কিভাবে কাজ শুরু করছি তা নিশ্চয়ই অনুমান করতে পেরেছো তুমি। মূর্তিগুলো এসেছে যেখান থেকে আমি পৌঁছতে চাই সেইখানেই। বেচারীদের এরকম দুরবস্থার মূলে যদি কোনো অদ্ভুত কারণ থাকে তা জানা যাবে উপস্থিত স্থানে পৌঁছতে পারলেই। চলো ক্যাটিংটন রোডে মিস্টার মর্স হার্টসেনের কাছে যাওয়া যাক, তাকে দিয়েও সমস্যার জট খানিকটা খুলতে পারে। একটা গাড়ি নিয়ে ঘণ্টাখানেকের মধ্যেই ছবিওয়ালার দোকানে পৌঁছে গেলাম। ভদ্রলোকের চেহারা ছোটোখাটো হলেও বেশ মজবুত, লাল মুখ, হাব ভাব একটু ঝাঁঝালো। তরবর করে কথা বলে চললেন ভদ্রলোক। হ্যাঁ হ্যাঁ স্যার, আমারই কাউন্টারে। ট্যাক্স ফ্যাক্সগুলো কেন দিই তা বুঝি না। বদমাশরা এসে আমার জিনিসপত্র যদি ভেঙে তছনছ করেই গেল তাহলে এসব দিয়ে লাভ কি আমার? হ্যাঁ হ্যাঁ, ডক্টর বার্নিকটের মূর্তি দুটো আমি বিক্রি করেছিলাম। কি লজ্জার কথা! ছি 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 ছি, আমি তো বলবো রীতিমতো এক নেহেলিস্ট প্লট। অ্যানার্কিস্ট ছাড়া আর কেউ এমন করে মূর্তি চুরমার করতে পারেই না। আমি তো ওদের রেড রিপাবলিকান বলি। কোত্থেকে পেয়েছি মূর্তিগুলো তার সঙ্গে এই ব্যাপারের কি সম্বন্ধ বুঝি না। বেশ, আপনি যদি একান্তেই জানতে চান তো শুনুন। স্টেপনিও চার্চ স্ট্রিটে গেল্ডার অ্যান্ড কোম্পানি থেকে কিনেছিলাম। 20 বছর ধরে তারা এই ব্যবসা করে আসছে এবং নামও খুব। কটা কিনেছিলাম? 3টে, 2টো আর একটা, মোট 3টে। 2টো ডক্টর বার্নিকট নিয়েছিলেন, আর একটা তো দিন দুপুরে গুঁড়ো হলো আমার কাউন্টারে। ফটোগ্রাফটা কার? না না, আমি চিনি না। হ্যাঁ, একটু একটু চিনি মনে হচ্ছে। আরে রে, এ তো দেখছি বেপ্পো। লোকটা ইটালিয়ান, ঠিক কাজ করতো। আমার অনেক কাজ করে দিত বেপ্পো। খোদাইয়ের কাজ একটু আধটু জানতো, সোনালি রং ধরাতে পারত, আরও টুকটাকি কাজ করতো অনেক রকম। গত সপ্তাহে শেষবারের মতো এসেছিল লোকটা। তারপর আর কোনো খোঁজ খবর পাইনি ওর। না, কোত্থেকে এসেছে আর কোথায় গেছে অত খবর আমি রাখি না। ওইখানে থাকার সময় ওর সঙ্গে আমার কোনো খিটিমিটি লাগেনি। ওর বিরুদ্ধে আমার কিছু বলার নেই। মূর্তি চুরমার হওয়ার দিন 2 আগে বেপ্পো শেষবারের মতো এসেছিল। দোকান থেকে বেরিয়ে এসে হোমস বলল, মন্দ কি, মর্স হার্টসেনের কাছ থেকে যা যা আশা করেছিলাম সবই পেয়েছি। ক্যানিংটন আর ক্যানসিংটন 2 জায়গাতেই পাচ্ছি বেপ্পোর অস্তিত্ব। 10 মাইল গাড়িতে আসা বৃথা যায়নি দেখছি। ওয়াটসন, এবার যাওয়া যাক স্টেপনিতে গেল্ডার অ্যান্ড কোম্পানিতে। মূর্তিগুলোর উৎপত্তি এইখান থেকেই, যখন তখন ওখান থেকে কিছু না কিছু সাহায্য আমরা পাবই। দ্রুত বেগে আমরা একে একে পেরিয়ে গেলাম বিলাসী লন্ডন, হোটেল লন্ডন, থিয়েটার লন্ডন, সাহিত্যিক লন্ডন, ব্যবসায়ী লন্ডন এবং সব শেষে সমুদ্র তীরের লন্ডন। যা খুঁজছিলাম তা পেলাম এখানেই, খোলামেলা একটা জায়গা। এক সময়ে বোধহয় এখানে ধনী লন্ডন ব্যবসায়ীদের আস্তানা ছিল, কিন্তু আজ গড়ে উঠেছে হরেক রকম মূর্তি তৈরির কারখানা। বাইরে বিরাট উঠোনটায় অগুন্তি পাথরের স্মৃতিফলক। ভেতরের মস্ত বড় ঘরটায় জনা 50 কারিগর খুটখাট কাজ করে চলেছে। কেউ খোদাই করছে, কেউ বা ছাঁচে ঢেলে মূর্তি তৈরি করছে। ম্যানেজার একজন জার্মান ভদ্রলোক, চেহারাটি বিরাট। আমাদের বেশ খাতির করে বসিয়ে হোমসের সব প্রশ্নেরই পরিষ্কার উত্তর দিলেন। খাতাপত্র ঘেটে দেখা গেল ডিভাইনের তৈরি নেপোলিয়নের মার্বেল পাথরের
আবক্ষ মূর্তি থেকে এই পর্যন্ত কয়েকশো ছাঁচ নেওয়া হয়েছে। বছরখানেক আগে 6টা মূর্তি একসাথে তৈরি করা হয়েছিল। 3টে পাঠানো হয়েছিল মড হার্ডসনকে, বাকি 3টে কেনসিংটনের হার্ডিং ব্রাদার্সের দোকানে। অন্যান্য ছাঁচের সঙ্গে এই বিশেষ 6টির পার্থক্য থাকার কোনো কারণ নেই। কেনই বা মূর্তিগুলোকে চুরমার করা হচ্ছে তাও তিনি ভেবে পেলেন না। সব কথা শুনে তো ভদ্রলোক হেসেই অস্থির। মূর্তিগুলোর পাইকারি দাম 6 শিলিং, খুচরো কিনতে গেলে 12 শিলিংয়ের মতন দাম পড়বে। মুখে দুপাশ থেকে 2টো ছাঁচ নেওয়া হয়, তারপর প্লাস্টার অফ প্যারিসের ছাঁচ বেমালুম জুড়ে দিলে সম্পূর্ণ হয় মূর্তিটা। আমরা যে ঘরে বসেছিলাম মূর্তিগুলো সাধারণত ওইখানেই হয়, করে ইটালিয়ান কারিগররা। কারিগরদের কাজ শেষ হলেই প্যাসেজের ওপর মূর্তিগুলো রাখা হয় শুকোবার জন্য, তারপর যায় গুদামে। এর বেশি আর কিছু বলতে পারল না জার্মান ভদ্রলোক। কিন্তু ফটোগ্রাফটা বার করা মাত্র দারুণ পরিবর্তন এলো ম্যানেজারের চোখে মুখে। রাগে লাল হয়ে উঠল তার মুখ। নীল নীল চোখের উপর দড়ির মতন ফুটে উঠল কপালের শিরাগুলো। রাস্কেল কোথাকার! হ্যাঁ, আমি ওকে চিনি, বেশ ভালোভাবেই চিনি। এই প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়েছিল একদিনই, আর তা এই রাস্কেলটার জন্যে যেদিন ওর পেছনে পুলিশ এসে হানা দিয়েছিল। এখানে 1 বছরের ওপরে হলো। রাস্তার একজন ইটালিয়ানকে ছুরি মেরে কারখানায় এসে বসেছিল। পিছু পিছু পুলিশও এসে হাজির। বেপ্পো নামেই ওকে জানতাম, পদবি জানি না। এরকম লোককে কাজ দেওয়ার ফলে ভোগান্তি কম হয়নি আমার। অবশ্য কারিগর হিসেবে লোকটা ভালোই ছিল, 1ম শ্রেণীর কারিগরই বলবো। কপাল জোড়ে লোকটা বেঁচে গিয়েছিল মশাই। 1 বছর শ্রীঘরবাসের ওপর দিয়েই রেহাই পায় বেপ্পো। আমার তো বিশ্বাস এতদিনে খালাস পেয়েছে সে। অবশ্য এখানে মুখ দেখানোর সাহস আর তার হয়নি। বেপ্পোর এক খুড়তুতো ভাই কাজ করে এখানে, তাকে জিজ্ঞেস করলে ও এখানে আছে কোথায় তা জানা যেতে পারে। না 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 না, চেঁচিয়ে ওঠে হোমস। কোনো কথা নয়, তার সঙ্গে বেপ্পো সম্পর্কে কোনো কথা নয়। এটা আমার একান্ত অনুরোধ। ব্যাপারটার গুরুত্ব যে কতখানি তা হয়তো আপনি ঠিক উপলব্ধি করতে পারছেন না, কিন্তু আমি যতই দেখছি শুনছি ততই বুঝছি কম তো দূরের কথা, ধাপে ধাপে বেড়েই চলেছে এর গুরুত্ব। ভালো কথা, খাতাপত্র ঘেটে মূর্তিগুলোর বিক্রির খবর দেওয়ার সময় তারিখটা গত বছরের 3রা জুন বললে শুনলাম। আচ্ছা, বেপ্পো কবে গ্রেপ্তার হয়েছে সেই তারিখটা দিতে পারেন? মাইনের খাতা থেকে মোটামুটি বলতে পারবো। কয়েকটা পাতা উল্টে আবার বললেন, গত মাসের 20 তারিখ তাকে শেষবারের মতো মাইনে দিয়েছি আমি। হোমস বললে, ধন্যবাদ। আপনার মূল্যবান সময় নষ্ট করে আপনার ধৈর্য পরীক্ষা করার আর দরকার হবে বলে আমার মনে হয় না। কাকপক্ষীয় যেন আমাদের গোপন তদন্তের কথা জানতে না পারে, শেষবারের মতন এই অনুরোধ জানিয়ে আবার রওনা হলাম পশ্চিমের দিকে। দুপুর তখন গড়িয়ে এসেছে। একটা রেস্তোরাঁয় ঢুকে নাকে মুখে গুঁজে কোনো রকমে লাঞ্চ শেষ করলাম দুজনে। ঢোকবার পথেই খবরের কাগজে দেখি বড় বড় অক্ষরে লেখা, কেনসিংটনে খুন খারাপি, খুনে পাগলের নৃশংস হত্যাকাণ্ড। খানিকটা পরেই বুঝলাম মিস্টার হরেস হার্কার শেষ পর্যন্ত তার সাংবাদিকের কর্তব্য সুষ্ঠুভাবেই সম্পন্ন করেছেন। 6 কলম ঠেসে লিখেছেন ভদ্রলোক। চাঞ্চল্যকর হত্যার শাখা প্রশাখা ছড়ানো বর্ণনা পড়তে পড়তে সত্যি শিহরণ জাগে। ভিনিগার, মরিচ, নুন ইত্যাদি রাখার স্ট্যান্ডে কাগজটা ঠেস দিয়ে রেখে খেতে খেতেই আগা গোড়া পড়ে ফেলল হোমস। 12 আপন মনে মুখ টিপে নিঃশব্দে হেসে নিল। তারপর পড়তে পড়তে বলল, ঠিকই আছে ওয়াটসন। শোনো, সবাই শুনে খুশি হবেন যে মিস্টার লেস্ট্রেড বিপুল অভিজ্ঞতা বলে পুলিশ মহলে যারা সুপ্রতিষ্ঠিত ইনি তাদের অন্যতম। আর মিস্টার শার্লক হোমস অপরাধ বিজ্ঞানের বিশেষজ্ঞ রূপে তিনি সর্বসাধারণের কাছে সুপরিচিত। এরা দুজনেই একই সিদ্ধান্তে এসেছেন যে এই শোচনীয় পরিণতির মূলে পূর্ব পরিকল্পিত হত্যার প্রবৃত্তি নেই। নিছক উন্মত্ততা থেকেই নাকি এই বিচিত্র এবং আশ্চর্য ঘটনাবলীর উদ্ভব হয়েছে।
মানসিক গোলযোগ ছাড়া আর কিছু দিয়ে এই ঘটনার যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। ওয়াটসন, সংবাদপত্র হচ্ছে একটি অত্যন্ত মূল্যবান যন্ত্র। নাড়াচাড়া করার কৌশলটুকু শুধু জানলেই হলো। তোমার উদরদেব যদি শান্ত হয়ে গিয়ে থাকে তাহলে এবার দৌড়ানো যাক। কেনসিংটন রোডে হার্ডিং ব্রাদার্সের ম্যানেজারের বক্তব্য এখনো শোনা হয়নি। এম্পেরিয়ামটি বিরাট হলেও প্রতিষ্ঠিত ভদ্রলোক দেখতে খুবই ছোটখাটো, বেশ চটপটে, চনমনে, চালাক চতুর। কথাবার্তায় হাবে ভাবে অপুরন্ত প্রাণরস যেন ঠিকরে ঠিকরে পড়ে। মাথাটি কিন্তু বেশ পরিষ্কার। ইয়েস স্যার, আজকের ইভিনিং পেপারে সব পড়লাম। মিস্টার হ্যারিস হার্কার আমার খদ্দের। মাস কয়েক আগে একটা মূর্তি তাকে বিক্রি করেছিলাম আমি। স্টেপনির গিল্ডার অ্যান্ড কোম্পানিতে ওরকম 3টে মূর্তির অর্ডার দিয়েছিলাম, সব কটাই বেচে ফেলেছি। সেলস বই ঘেটে তা না হয় ভুলে দিচ্ছি। এক সেকেন্ড, এই যে পেয়েছি। একটা তো জানেনই মিস্টার হার্কারকে, আরেকটা জোশিয়া ব্রাউনকে। মিস্টার ব্রাউনের ঠিকানা লেবারনাম লজ, লেবারনাম ভেল, চিজিউক। আর একটা মিস্টার স্যান্ডিফোর্ডকে, ঠিকানা লোয়ার গ্রেড রোড। না না, ফটোগ্রাফ তো দূরের কথা, এরকম ধরনের লোককে আমি কোশ্চিনকালেও দেখিনি। এরকম কদাকার লোককে একবার দেখলে কি আর ভোলা যায় স্যার? আপনি কি বলেন? কর্মচারীদের মধ্যে ইটালিয়ান আছে কি না? হ্যাঁ, তা আছে বই কি। টুকটাক কাজ আর ঝাড় মোছা করার জন্য কয়েকজন আছে। ইচ্ছে করলে সেলস বুক খুলে তারা দেখতে পারে বই কি। খাতা খুলে দেখলেই বা ক্ষতি কি? অত আর কি নজর রাখতে যায় বলুন? বাস্তবিক কি তাজ্জব কাণ্ড কারখানা বটে। চালিয়ে যান তদন্ত। কোনো জবর খবর পেলে জানাতে ভুলবেন না আশা করি। মিস্টার হার্ডিংয়ের কথা শুনতে শুনতে কিছু কিছু পয়েন্ট লিখে নিচ্ছিল হোমস। দেখলাম বেশ খুশি হয়ে উঠছেও। ঘটনাটা স্রোত ভালোর দিকেই চলছে বলতে হবে। অবশ্য এ প্রসঙ্গে কোনো মতামত প্রকাশ করল না সে। শুধু বললে যে তাড়াতাড়ি করে বাড়ি না ফিরলে লেস্ট্রেডকে হয়তো বসে থাকতে হবে। তাড়াতাড়ি করে বেকার স্ট্রিটে পৌঁছেও অবশ্য দেখলাম লেস্ট্রেডকে রীতিমতো অসহিষ্ণুভাবে ঘরের এ কোণ থেকে ও কোণ পায়চারি করতে। চোখ মুখের ভাব দেখে বুঝলুম সারাদিনের কাজ তার একেবারেই বৃথা যায়নি। আমাদের দেখেই থমকে গেল সে। কি খবর মিস্টার হোমস? হ্যাঁ, বরাত খুলেছে নাকি? ধীরে সুস্থে বলল হোমস। সারাদিন বড় খাটাখাটুনি গেছে, আর দিনটা একেবারে বাজে যায়নি। খুচরো দোকানদার থেকে শুরু করে পাইকারি হারে মূর্তি তৈরির কারখানা পর্যন্ত সবই ঘুরে এলাম। এখন আমি গোড়া থেকে শুরু করে সবকটা মূর্তি খুঁজে বের করতে পারি। মূর্তি? চেঁচিয়ে ওঠে লেস্ট্রেড। ঠিক আছে, ঠিক আছে, আপনার কাজ করার পদ্ধতি একেবারেই আপনার নিজস্ব, এবং আমিও তা নিয়ে আপনাকে কিছু বলতে চাই না। আমি শুধু বলতে চাই যে সারাদিনে আপনার চাইতে খাঁটি কাজ কিছু করতে পেরেছি আমি। মৃত লোকটাকে আমি শনাক্ত করেছি। বলো কি হে? আর পেয়েছি তার খুন করার আসল কারণ। চমৎকার। আমাদের একজন ইন্সপেক্টর স্যাফরন হিল আবার ইটালিয়ান কোয়ার্টার সম্পর্কে বেশ কিছু জ্ঞান রাখে। নিহত লোকটার গলায় ক্যাথলিক প্রতীক আর তার গায়ের রং দেখে আমার মনে হয়েছিল লোকটা নিশ্চয়ই দক্ষিণ দেশের। দেখা মাত্র এক পলকে ইন্সপেক্টর হিল তাকে চিনে ফেললে। লোকটার নাম পিয়েত্রো ভিনাসি। জন্ম নেপলসে। লন্ডনের কুখ্যাত গলাকাটেদের অন্যতম সে। মাফিয়ার সাথে জড়িত আছে পিয়েত্রো। মাফিয়া যে গুপ্ত রাজনৈতিক সংঘ তা তো আপনি জানেনই। ডিগ্রি জারি করে খুনের পর খুন করে যায় এরা। এখন তাহলে সমস্ত ব্যাপারটা দেখুন কিরকম পরিষ্কার হয়ে আসছে। খুন করে ফেরার লোকটাও ইটালিয়ান এবং মাফিয়ার সভ্য। যে কোনো রকমেই হোক নিশ্চয়ই সংঘের নিয়ম ভঙ্গ করেছিল সে। পিয়েত্রোকে লাগানো হলো তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। পকেটে ফটোগ্রাফটা দেওয়া হয়েছিল সম্ভবত এই কারণে যে ভুল করে অন্য কাউকে না ছুঁড়ি মেরে বসে সে। লোকটার পিছু নিয়ে পিয়েত্রো দেখলে তাকে একটা বাড়ির মধ্যে ঢুকতে, কাজেই বাইরে ওঁত পেতে রইল সে। বেরোনো মাত্র শুরু হলো ছটাপটি। ফলাফল তো দেখতেই পেয়েছি। নিজেই কাবু হয়ে পড়ায় মরণঘাত তাকেই খেতে হয়েছে। শুনতে কিরকম লাগছে মিস্টার হোমস? তালি বাজিয়ে উৎসাহ দিয়ে
সোল্লাসে বলল হোমস। সাবাস লেস্ট্রেড, সাবাস, কিন্তু তোমার ওই মূর্তি চুরমারের ব্যাখ্যাটা তো ঠিক ধরতে পারলাম না। মূর্তি আর মূর্তি, মাথা থেকে কিছুতেই মূর্তিগুলোকে তাড়াতে পারছেন না, তাই তো? আরে আসলে ওগুলো কিচ্ছু না, ছিচকে চুরি। খুব জোর হয়তো হবে 6 মাসের জেল। খুনের মামলা নিয়ে মাথা ঘামাতে বসেছি, ছিচকে চুরি নিয়ে নয়। আবার বলি শুনুন মিস্টার হোমস, সবকটা সূত্রই আমি জড়ো করে এনেছি আমার মুঠোর ভেতর। তাহলে তোমার প্রোগ্রাম? খুব সোজা। হিলকে নিয়ে সোজা যাব ইটালিয়ান কোয়ার্টারে। ফটোগ্রাফের সাথে মিলিয়ে লোকটাকে বার করে গ্রেফতার করব খুনের অপরাধে। আপনি আসছেন নাকি? আমার আসা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। আমার ধারণা আরও সোজা পথে আমরা পৌঁছতে পারি আমাদের লক্ষ্যবস্তুতে। সঠিক কিছু বলা সম্ভব নয়, উচিতও নয়, কেননা সব কিছু নির্ভর করছে এমন একটি বিষয়ের ওপর যা তোমার ইচ্ছের বাইরে। কিন্তু গভীর আশা আছে, এবং তা এতই গভীর যে তোমার সঙ্গে এই বাজিও ফেলছি আমি। আজ রাতে যদি আমার সঙ্গে আসো লেস্ট্রেড, খুনিকে তুমি হাতে নাতে ধরতে পারবে বলেই আমি মনে করি। ইটালিয়ান কোয়ার্টারে? না, আমার ধারণা চিজউইকের একটা ঠিকানায় তাকে পাওয়ার সম্ভাবনাই বেশি। আজ রাতে যদি আমার সঙ্গে চিজউইক আসো তুমি, কথা দিচ্ছি কাল তোমার সঙ্গে ইটালিয়ান কোয়ার্টারে আমি যাবই। ওয়াটসন, ইতিমধ্যে তুমি একটা কাজ করো, একটা জরুরি চিঠি লিখে পাঠাতে হবে। ঘন্টা বাজাও, চটপট কাউকে ডেকে পাঠাবার ব্যবস্থা করো এখনই। বহু অপ্রয়োজনীয় জিনিস বোঝাই কয়েকটি ঘর ছিল আমাদের। হোমস এখানেই ঢুকে কাগজ ঘাঁটতে বসল। বেশ কয়েক ঘন্টা পরে যখন সে নেবে এলো, তা 2 চোখে দেখলাম বিজয় উচ্ছ্বাস। মুখে কিন্তু সে নিজের গবেষণার ফলাফল সম্পর্কে কোনো কথাই বললে না। আগাগোড়া ওর তদন্ত পদ্ধতি দেখে এইটুকুই বুঝেছিলাম যে হোমসের বিশ্বাস বাকি দুজনে যারা নেপোলিয়নের ওই একই ছাঁচের মূর্তি কিনে নিশ্চিন্ত মনে বসে রয়েছেন নিজের বাড়িতে, এবার জড়িয়ে পড়বেন রহস্য জালে। এদের মধ্যে একজনের বাড়ি চিজিউকে। বিদঘুটে খুনের আবির্ভাব ঘটবে এবার তাঁরই বাড়িতে। আমাদের চরম উদ্দেশ্য যে তাকে হাতে নাতে গ্রেফতার করা, সে বিষয়ে কোনো সন্দেহই থাকতে পারে না। কিন্তু কৌশলে খবরের কাগজ মারফত একটা ভুল তথ্য পরিবেশন করার পেছনে তার চাতুরির তারিফ না করে পারলাম না। এসব পাগলের কাণ্ড কারখানা ভেবে আমরা যে হাত পা গুটিয়ে বসে আছি, এই ধারণা নিয়ে নির্ভয়ে আমাদের শিকার বেরিয়ে পড়বে তার নৈশ অভিযানে। কাজেই হোমস যখন আমাকে রিভলভার নিতে বললে মোটেই অবাক হলাম না। সে নিজেও তার প্রিয় হাতিয়ার গুলি ভরা হান্টিং ক্রপ তুলে নিয়ে পকেটে চালান করে দিল। ঠিক রাত 11টার সময় বাড়ির সামনে দাঁড়িয়েছিল একটা 4 চাকার ঘোড়ার গাড়ি। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম হ্যামারস্মিথ ব্রিজের অপর পাশে। গারোয়ানকে এখানেই দাঁড়াবার নির্দেশ দিয়ে হাঁটতে হাঁটতে এসে পড়লাম জনবিরল একটা রাস্তায়। নির্জন রাস্তা, কিন্তু দুপাশের সারি সারি বাড়িগুলো ছবির মতন সুন্দর। প্রত্যেক বাড়ির সামনে খানিকটা খোলা জমি। রাস্তার বাতির আলোয় একটা বাড়ির সামনে দেখলাম লেখা রয়েছে লেবারনাম ভিলা। বাড়ির লোকে নিশ্চয়ই শুয়ে পড়েছিল, কেননা হলের দরজার সামনে একটা ফ্যান লাইট ছাড়া আর কোনো আলো কোথাও দেখলাম না। আলোটা নিস্তেজ গোলাকার 6টা এসে পড়েছিল বাগানের রাস্তায়। রাস্তা আর লনের মাঝখানে কাঠের বেড়া, ঘন কালো ছায়া পড়েছিল ভেতরের দিকে। এখানে গা ঢাকা দিয়ে বসলাম সবাই। ফিসফিস করে বললে হোমস, আমার তো মনে হয় বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের। কপাল ভালো বৃষ্টি হচ্ছে না এখন, তাহলে তো দুর্ভোগের শেষ থাকতো না। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। আমার তো ধারণা এত কষ্ট আমাদের বৃথা যাবে না। হোমসের কথা শুনে ভেবেছিলাম না জানি কতক্ষণ এভাবে কষ্টে সৃষ্টে গুঁড়ি মেরে বসে থাকতে হবে। কার্যকালে দেখা গেল কিন্তু এ ভয় একেবারেই অমূলক, কেননা আচম্বিতে এবং অত্যন্ত আশ্চর্যজনকভাবে শেষ হলো আমাদের প্রতীক্ষা। চোখের পলকে আমরা কিছু বোঝবার এবং সাবধান হবার আগেই নিঃশব্দে দুহাট হয়ে খুলে গেল বাগানের দরজা। খর্বকায় কৃষ্ণবর্ণ একটা মূর্তি বানরের মতন দ্রুত আর ক্ষিপ্র পদক্ষেপে তীর বেগে ছুটে গেল বাগানের পথে। হলের দরজার ওপর থেকে যেটুকু আলো পড়েছিল
তারই আবছা আবায় দেখলাম সাঁ করে মূর্তিটাকে সরে যেতে। পর মুহূর্তেই তা মিলিয়ে গেল বাড়ির অন্ধকার ছায়ায়। দীর্ঘ বিরতি, নিঃশ্বাস বন্ধ করে বসে রইলাম আমরা। তারপরেই খুব মৃদু একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ ভেসে এলো আমাদের কানে। জানলার পাল্লা খুলে যাচ্ছে ধীরে ধীরে। তারপরে থেমে গেল শব্দটা। আবার বেশ কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইল চারিদিক। বুঝলাম বাড়ির মধ্যে ঢুকেছে লোকটা। ঘরের মধ্যে হঠাৎ চোরা লণ্ঠনের ঝলক দেখলাম। স্ফীত বস্তু নিশ্চয়ই পাওয়া গেল না সে ঘরে, তাই আলোর চমক সরে গেল পাশের খড়কড়ির পেছনে, সেখান থেকে পরেরটায়। খোলা জানলাটা নিচে গিয়ে বসা যাক, নিচে নামলেই কাবু করে ফেলবো, ফিসফিস করে বললে লেস্ট্রেড। কিন্তু আমরা উঠবার আগেই আবার বেরিয়ে এলো লোকটা। নিস্তেজ আলোটার তলায় আসতেই দেখলাম বগলের ফাঁকে সাদা মতন একটা জিনিস। জুলজুল করে চারিপাশে দেখতে দেখতে সাবধানে এগিয়ে এলো সে। জনহীন রাস্তার শব্দহীনতায় যেন অনেকটা আশ্বস্ত হলো। আমাদের দিকে পেছন ফিরে বসে বোঝাটা নাবালো মাটিতে। পর মুহূর্তেই শুনলাম দমার শব্দ, আর যেন অসংখ্য টুকরো ছড়িয়ে পড়ল চারিদিকে। নিজের কাজে এমন তন্ময় হয়েছিল সে যে পা টিপে টিপে ঘাসের ওপর দিয়ে আমরা এগিয়ে যাওয়ার সত্ত্বেও কোনো রকম পায়ের শব্দ শুনতে পেল না। বাঘের মতো লাফিয়ে পড়ল হোমস তার পিঠের ওপর, এবং পর মুহূর্তেই আমি আর লেস্ট্রেড তার কবজি দুটো চেপে ধরে এঁটে দিলাম হাত করা। হ্যাঁচকা টানে ঘুরিয়ে দেখতে পেলুম তার মুখ। কুৎসিত পানসে হলদেটে রং, জিঘাংসা ভরা জ্বলন্ত দৃষ্টি আমাদের ওপর মেলে ধরে ছটফট করছিল সে কঠিন বন্ধনের মধ্যে। এক নজরেই চিনতে পারলাম তাকে। ফটোগ্রাফে দেখা মুখের সঙ্গে হুবহু মিলে যায় এ মুখ। হোমস কিন্তু এত কষ্টে ধরা লোকটার দিকে বিন্দু মাত্র মনোযোগ না দিয়ে দরজার সামনে হাঁটু ঘেরে বসে পড়ে সতর্ক চোখে যা পরীক্ষা করছিল, তা একটু আগেই এই কুৎসিত লোকটা বয়ে নিয়ে এসেছে বাড়ির মধ্য থেকে। এটাও নেপোলিয়নের মূর্তি। সকালে যেমন দেখেছিলাম ঠিক তেমন টুকরো টুকরো হয়ে ভেঙে ছত্রাকার হয়ে পড়েছিল চারিদিকে। তন্ময় হয়ে একটার পর একটা টুকরো আলোর সামনে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল হোমস। কিন্তু প্লাস্টারের কোনো টুকরোই বোধ হয় তার মনে ধরল না। পরীক্ষা তার সবে শেষ হয়েছে। এমন সময় হল ঘরের আলো জ্বলে উঠল। খুলে গেল দরজা। শার্ট আর ট্রাউজার পরনে হাসি খুশি গোলগাল চেহারার বাড়ির মালিক বেরিয়ে এলেন বাইরে। মিস্টার জোসিয়া ব্রাউন? ইয়েস স্যার। আপনি তাহলে মিস্টার শার্লক হোমস? আপনার জরুরি চিঠি আমি পেয়েছিলাম মিস্টার হোমস। যেমন বলেছিলেন ঠিক তেমনটি করেছি। ভেতর থেকে প্রতিটি দরজা তালা এঁটে অপেক্ষা করছিলাম কি হয় তা দেখবার জন্য। লেস্ট্রেড কিন্তু রাস্কেলটিকে নিরাপদ জায়গায় চালান করবার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিল। কাজেই মিনিট কয়েকের মধ্যেই গাড়ি এসে পৌঁছানোর পর চারজনে মিলে রওনা হলাম লন্ডনের দিকে। মুখ টিপে সমস্ত পথ গেল লোকটা। একটা কথাও বার করা গেল না তার পেট থেকে। ঝাঁকড়া ঝাঁকড়া চুলের তলা থেকে বাঘের মতন জ্বলন্ত চোখ মেলে আগা গোড়া তাকিয়ে রইল আমাদের পানে। একবার শুধু আমার হাতটা নাগালের মধ্যে আসতেই খ্যাঁক করে কামড় বসানোর চেষ্টা করলে ক্ষুধার্ত নেকড়ের মতন। পুলিশ স্টেশনে বেশ কিছুক্ষণ থাকার পর জানতে পারলাম লোকটা জামা কাপড় তল্লাশি করে কয়েকটা শিলিং আর দুমুখো ধারালো একটা ছোঁড়া ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। ছোড়াটার হাতলে রক্তের চিহ্ন দেখা গেছে এবং সে বেশি পুরনো নয়। আর কোনো গোলমাল নেই মিস্টার হোমস। হিল এদের সম্বন্ধে খবরাখবর কিছু রাখে, কাজেই ওর নামটা তার কাছ থেকেই পাওয়া যাবে। খন আমার মাফিয়া থিওরি যে নির্ভুল তার প্রমাণ আপনি পাবেন। কিন্তু আপনার কাছে আমি সত্যিই কৃতজ্ঞ মিস্টার হোমস। বেশ কায়দা করে পাকড়াও করলেন বটে হতভাগাটাকে। কি করে যে করলেন তা অবশ্য এখন আমি বুঝে উঠতে পারলাম না। এত রাতে আর সেসব আলোচনা নাই বা করলাম। তাছাড়া এখনো দু একটা ছোট জিনিস বাকি রয়েছে। তুমি তো জানোই লেস্ট্রেড, কতকগুলো কেসের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ না করলে মোটেই আনন্দ পাওয়া যায় না। এই কেসটি সেই ধরনের, তুমি যদি কাল 6টায় আর একবার বেড়াতে বেড়াতে চলে আসো আমার ওখানে, তোমাকে আমি দেখিয়ে দেব যে এখনো পর্যন্ত এই ব্যাপারটার আগা গোড়া কোনো অর্থই ধরতে পারোনি তুমি।
পরদিন সন্ধ্যায় লেস্ট্রেডের কাছে শুনলাম বেপ্পো সম্বন্ধে অনেক খবর জেনে ফেলেছে সে। লোকটার পুরো নাম অবশ্য জানা যায়নি, বেপ্পো নামেই পরিচিত সে। ইতালিয়ান কলোনিতে এক ডাকে সবাই চেনে এবং জানে যে নির্ঝঞ্ঝাট জীবন সে কোনো দিনই কাটায়নি। একসময় কুশলী ভাস্কর হিসেবে সুনাম ছিল তার। সৎপথে রোজগারও করেছে বহুদিন, তারপর এলো সে পাপের পথে। ফলে দুবার দাঁড়াতে হলো কাঠগড়ায়। একবার ছিঁচকে চুরির জন্য, দ্বিতীয়বারের কারণটা আমরা আগেই শুনেছি, জাত ভাইকে ছুরি মারার অপরাধে। ইংরেজি চমৎকার বলতে পারে সে, কিন্তু বেধড়ক মূর্তি ধ্বংস করার কারণটা কিছুতেই বার করা গেল না তার পেট থেকে। কোনো দিক থেকে এ সম্পর্কে শেষ খবর জানা যায়নি এখনো। পুলিশ অবশ্য জেনেছে যে মূর্তিগুলো সৃষ্টি খুব সম্ভব বেপ্পোর হাতে, কেননা গিল্ডার অ্যান্ড কোম্পানিতে এই জাতীয় কাজ তাকেই করতে হতো। অবশেষে শেষ হলো লেস্ট্রেডের বক্তিমে। চেয়ারে নড়ে চড়ে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলল হোমস। চিকচিক করে উঠল তার চোখের মনি সদর দরজার ঘণ্টির শব্দ শুনে। 1 মিনিট পরেই পায়ের শব্দ শুনলাম সিঁড়িতে। পর মুহূর্তে ঘরে ঢুকলেন এক প্রৌঢ়, লাল মুখ, কাঁচা পাকা ধোঁয়াটে ঝুলপি। ডান হাতে পুরনো আমলের কার্পেটের ব্যাগটাকে টেবিলে রেখে শুধলেন ভদ্রলোক। মিস্টার শেরলক হোমস এখানে আছেন কি? মাথা নিচু করে অভিবাদন জানিয়ে হাসি মুখে বললে হোমস। মিস্টার স্যান্ডিফোর্ড রোডিং থেকে আসছেন? হ্যাঁ, আপনার চিঠি আমি এনেছি। আপনি লিখেছেন ডিভাইনের তৈরি নেপোলিয়ানের একটা মূর্তি আমার দরকার। আপনার কাছে যেটা আছে তার জন্য 10 পাউন্ড দিতে রাজি আছি আমি। ঠিক আছে তো? নিঃসন্দেহে। আপনার চিঠি পেয়ে বাস্তবিকই অবাক হয়ে গেলাম। দেখুন, আমি খুবই গরিব হতে পারি, কিন্তু অসাধু নই। আপনার কাছ থেকে 10 পাউন্ড নেওয়ার আগে আমার মনে হয় আপনার জানা দরকার যে মাত্র 15 শিলিং দিয়ে মূর্তিটা কিনেছিলাম আমি। আপনার মতো সৎ লোকের পক্ষেই এমন সংকোচ মানায় মিস্টার স্যান্ডিফোর্ড। কিন্তু যখন আমি 10 পাউন্ড দেব বলে কথা দিয়েছি তখন তার নড়চড় হবে না। আপনার উপযুক্ত কথাই আপনি বলেছেন মিস্টার হোমস। চিঠিতে লেখা মূর্তি আমি সঙ্গে এনেছি। এই দেখুন। ব্যাগ খোলার পর শেষ পর্যন্ত একটা আস্ত নেপোলিয়নের মূর্তি দেখতে পেলাম চোখের সামনে। এর আগে বারবার দেখেছি রাশি রাশি ভাঙা টুকরো, আভাঙা নমুনা দেখার সৌভাগ্য হলো এই প্রথম। হোমস পকেট থেকে একটা কাগজ বার করলে, তারপর 10 পাউন্ডের নোট টেবিলে রেখে বললে, মিস্টার স্যান্ডিফোর্ড কিছু মনেই করবেন না, এরা সাক্ষী রইলেন। এই কাগজটায় একটা সই দিয়ে দিন। মূর্তির সর্বসত্ত্ব যে আমি কিনে নিলাম এইটুকু শুধু লেখা থাকবে কাগজটায়। আমি একটু আঁটঘাট বেঁধে কাজ করি মিস্টার স্যান্ডিফোর্ড, সই দিতে বলেছি সেই কারণেই। পরে কি ঘটবে না ঘটবে তা তো আপনি জানেন না। ধন্যবাদ মিস্টার স্যান্ডিফোর্ড, টাকাটা নিয়ে নিন। আচ্ছা, গুড ইভিনিং। মিস্টার স্যান্ডিফোর্ড অদৃশ্য হওয়া মাত্র হোমসের কাণ্ড কারখানা দেখে তাজ্জব বনে গেলাম। ড্রয়ারের ভেতর থেকে এক টুকরো সাদা কাপড় বের করে প্রথমে সে বিছিয়ে নিল টেবিলের উপর, তারপর সযত্নে সদ্য পাওয়া নেপোলিয়নের মূর্তিটাকে বসালো কাপড়ের ঠিক মাঝখানে। সবশেষে হান্টিং ক্রপটা দিয়ে মোক্ষম একটা ঘা মারলে নেপোলিয়নের ঠিক মাথার ওপর। চুরমার হয়ে গেল মূর্তিটা, টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল কাপড়টার মধ্যে। হোমস আগ্রহে ঝুঁকে পড়ল এই ধ্বংসাবশেষের উপর। পর মুহূর্তেই জয়ের আনন্দে তীব্র চিৎকার করে একটা টুকরো তুলে ধরল আমাদের দিকে। পুডিংয়ের মধ্যে কিশমিশের মতন কালো একটা গোলাকার বস্তু আটকে ছিল তাতে। সোল্লাসে চেঁচিয়ে উঠল সে। আসুন আজ আপনাদের পরিচয় দিয়েই দিই। বর্জিয়ার বিখ্যাত কালো মুক্তোর সাথে। মুহূর্তের জন্য আমি আর লেস্ট্রেড বসে রইলাম নিশ্চুপ হয়ে। তারপরে ঠিক রসঘন নাটকের চরম মুহূর্তে ধাপে ধাপে পৌঁছে স্বতঃস্ফূর্ত আবেগে ভেঙে পড়লাম ঘন ঘন হাততালিতে। লাল হয়ে উঠল হোমসের পাণ্ডুর গলা। মাথা নিচু করে আমাদের অভিবাদন জানালো সে। কিছুক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে শুরু করল হোমস। পৃথিবীতে যত নাম করা মুক্ত বর্তমানে আছে তাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলো বর্জিয়ার মুক্ত। অনেকদিন আগে ডেকার হোটেলে
কোলন্না যুবরাজের শোবার ঘরে হারিয়ে গিয়েছিল মুক্তটা। আমার পরম সৌভাগ্য সেই হারানো মুক্তটাই আজ খুঁজে পেলাম। স্টেপনির গিল্ডার অ্যান্ড কোম্পানির তৈরি 6টি নেপোলিয়নের মূর্তির সর্বশেষটির মধ্যে। লেস্ট্রেড, তোমার হয়তো মনে থাকতে পারে কি রকম সাড়া পড়ে গিয়েছিল এই মূল্যবান রত্নটি অদৃশ্য হওয়ার পর। লন্ডন পুলিশ বৃথাই চেষ্টা করেছিল এর হদিশ পাওয়ার। আমার কাছ থেকেও পরামর্শ চাওয়া হয়েছিল, কিন্তু কোনো রকম আলোকপাত করতে পারিনি আমি। যুবরানীর একজন ইটালিয়ান পরিচারিকা ছিল, সন্দেহ এসে পড়ল তার উপর। লন্ডনে একজন ভাই ছিল বটে, কিন্তু ভাই বোনের মধ্যে কোনো যোগাযোগ করবার সম্ভব হয়নি। পরিচারিকার নাম ছিল লুক্রেতিয়া ভেনাসিস। এই লুক্রেতিয়ার ভাই পিওত্রই যে 2 দিন আগে খুন হয়েছে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। পুরনো কাগজ ঘেঁটে দেখলাম ছুরি মারার অপরাধে বেপ্পো গ্রেপ্তার হওয়ার ঠিক 2 দিন আগে উধাও হয়েছে মুক্তটা। বেপ্পো গ্রেপ্তার হয়েছে ঠিক তখনই যখন গিল্ডার অ্যান্ড কোম্পানিতে নেপোলিয়নের 6টা মূর্তি তৈরি হচ্ছিল। বুঝতেই পারছো তারপর কি ঘটেছে। আমাকে অবশ্য উল্টো দিক থেকেই সব বুঝতে হয়েছে। মুক্তটা বেপ্পোর কাছেই ছিল, কি করে তার কাছে এসেছে তা অবশ্য জানি না। পিয়েত্রোর কাছ থেকে চুরি করতে পারে সে, পিয়েত্রোর সঙ্গী হতে পারে সে, অথবা পিয়েত্রো আর লুক্রেতিয়ার মধ্যে শত্রুও হতে পারে। সে যাই হোক না কেন, তা জেনে আসল সমস্যার এতটুকু সমাধান করতে পারবো না। আসল ব্যাপার হচ্ছে এই মুক্তটা তার কাছেই ছিল এবং ঠিক সেই সময় পুলিশ পিছু নেয় তার। যে কারখানায় সে কাজ করত তারা খেয়ে সেখানে পৌঁছে ঝটফট একটা কিছু ভাবতে বসলো বেপ্পো। কয়েক মিনিট মাত্র সময়, এই সময়ের মধ্যে মহামূল্যবান পাথরটাকে কোথাও লুকোতে না পারলে চিরকালের মতো তা হারাতে হবে। এদিকে একবার দেহ তল্লাশ করলেই পুলিশের হাতে চলে যাবে এত কষ্টে পাওয়া জিনিসটা। 6টা নেপোলিয়নের মূর্তি শুকোচ্ছিল, একটা তখনও শক্ত হয়ে যায়নি। চকিতে কুশলী কারিগর বেপ্পো একটা মূর্তির ভিজে প্লাস্টারের মধ্যে ছোট্ট একটা ফুটো করে মুক্তটাকে চালান করে দিল ভেতরে। হাতের 2-1 টানেই গর্ত বুঝে গেল, আর 5টা থেকে কোনো পার্থক্যই রইল না। এত অল্প সময়ে এমন চমৎকার লুকোনো জায়গা বার করার জন্য তার তারিফ করি আমি। মূর্তি ভেঙে মুক্ত বার করার কল্পনা কারো মাথাতেও আসবে না, কিন্তু বিচারে এত বছরের জেল হয়ে গেল বেপ্পোর। ইতিমধ্যে লন্ডনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল মূর্তি 6টা। ঠিক কোনটার মধ্যে যে মুক্তটা আছে তা সে নিজেও জানত না। প্রত্যেকটা মূর্তি ভেঙে দেখা ছাড়া অন্য কোনো উপায় নেই। ঝাঁকানি দিলেও বোঝা সম্ভব নয়, কেননা ভিজে প্লাস্টারের গায়ে মুক্তটা আটকে যাওয়ার সম্ভাবনা ছিল। প্রকৃতপক্ষে হয়েছেও তাই। যাই হোক, দমে যাওয়ার পাত্র তো নয় বেপ্পো। অধ্যাবসায় আর সূক্ষ্ম বুদ্ধি নিয়ে শুরু হলো তার তল্লাশ পর্ব। গিল্ডার অ্যান্ড কোম্পানিতে তার এক খুড়তো ভাই কাজ করত। তার মারফত সে জানতে পারল কোন কোন দোকানে মূর্তিগুলো কিনে নেওয়া হয়েছে। মর্স হাডসনের দোকানে একটা কাঁচ জুটিয়ে নেওয়া খুব কঠিন হলো না তার পক্ষে, ফলে 3টে মূর্তির হদিশ বেরিয়ে গেল, কিন্তু মুক্ত পাওয়া গেল না। তারপর কোনো ইটালিয়ান কর্মচারীর সাথে যোগ সাজস করে বাকি 3টে মূর্তির ঠিকানাও নিল সে। প্রথমটা ছিল হারকারের কাছে, সেখানে পিছু নিল তার কুকাজের সঙ্গী পিওত্রে। মুক্ত হারানোর জন্য বেপ্পোকে দায়ী করতেই বচসা শুরু হলো। তারপর হাতাহাতি, সবশেষে বেপ্পোর ছুরিতে পিওত্রর জীবন লীলা সঙ্গ হলো। তৃতীয় ব্যক্তির কাছ থেকে খোঁজ খবর নিয়ে বেপ্পোকে খুঁজে বের করার জন্যই ফটোটা রেখেছিল সে, এছাড়া আর কোনো কারণ নেই। সে যাই হোক, ভেবেচিন্তে দেখলাম খুনের পর আর অযথা দেরি না করে চটপট কাজ ছাড়ার চেষ্টা করবে বেপ্পো। পুলিশ গোপন কথা জেনে ফেলতে পারে, এই ভয়ে তাড়াতাড়ি কাজ শেষ করার প্ল্যান করল সে। পুলিশ কিছু জেনে ওঠার আগেই কাজ শেষ করে যাতে গা ঢাকা দিতে পারে। অবশ্য হারকারের মূর্তির মধ্যে মুক্তটা পাওয়া গেছে কিনা তা জানতাম না আমি। জিনিসটা মুক্ত কিনা সে বিষয়ে আমি একেবারে নিশ্চিত হতে পারিনি। সে যে মূর্তি চুরমার করেছে মূর্তির মধ্যে লুকোনো অন্য কিছুর জন্য, সেই বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না। মূর্তিটাকে অতটা বয়ে নিয়ে গিয়ে বাগানের মধ্যে বাতির তলায় চুরমার করেছে দেখেই তা বুঝেছিলাম। বাকি 3টে মূর্তির মধ্যে হারকারের মূর্তিটা অন্যতম ছিল বলেই সাহস করে বাজি রাখতে পারছিলাম না তোমার সাথে। 2টো মূর্তি তখনও বাকি। লন্ডনে যেটা আছে প্রথমেই সেটা চুরমার হবে,
তা বুঝেই বাড়ির লোকেদের আমি আগে থেকেই সাবধান করে দিলাম যাতে আবার খুন খারাপির পুনরাবৃত্তি না ঘটে। তারপর গেলাম, ফলে লেস্ট্রেড পেল পিয়ত্রর খুনিকে। আমি কিন্তু ততক্ষণে জেনে গেছি যে বর্জিয়ার মুক্তোর পেছনেই ধাওয়া শুরু হয়েছে আমাদের। নিহত লোকটার নাম জানার ফলেই দুটো বিচ্ছিন্ন ঘটনার মধ্যে যোগাযোগ পেয়ে গেলাম। বাকি রইল শুধু একটা মূর্তি, রিডিংয়ের মিস্টার স্যান্ডিফোর্ডের। মুক্তো সেখানেই আছে জেনে আনবার ব্যবস্থা করলাম। তোমাদের সামনেই তো পৌঁছেছে আমার টেবিলে, এবং এই সেই বর্জিয়ার মুক্তো। প্রশ্ন করলাম, ইয়েত্র যদি বোপ্পের কুকাজের সঙ্গী হয় তাহলে তার ফটোগ্রাফ নিয়ে ঘুরবে কেন? নিস্তব্ধ হয়ে বসে রইলাম সবাই।